স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আয়শা বেগম চাল ধুয়ে হাঁড়িতে উঠিয়ে দিয়ে বললেন, পোলাটা আসলেই অনেক বালা। সৈয়দ মনসুর আলী বললেন, তুমি দেখো পোলাডারে। দেখছিলাম আমাকে জমিন নিয়া সালিশ হইলে পোলাটা মেম্বারের বাড়িত আইছিল। তাছাড়া আগেও নাম শুনছি বহুবার, গ্যারামের পোলাই তো। বেশি একটা আহে না গ্রামে, আর বাপ আহে মাঝে মাঝে, বড় কোনো ঝামেলা হইলে মিটমাট করতে আহে। আমাকে জমিন নিয়ে ঝামেলা হইলে ছিল, তাই দেখার সুযোগ হয়েছিল। কত কইছস? না, আমি দূর থেকেই দেখছি। পোলাডারে আমাগো বাড়িতে একদিন দাওয়াত দিয়ে আইন না একটু আপ্যায়ন করতে হইব। আমাগো জমিনের ঝামেলাটা যাতে মিটাইয়া দেয় সেই ব্যাপারেও কইতে হইব। গরিবের বাড়িতে কি আর হাতির পা পড়বো? রজনীর মা পোলাটা বিলাতেও গেছিল পড়ালেখার লাগিয়া। আল্লাহ সব দিক দিয়েই গুণ দিছে। মানুষের অনেক সাহায্য করছে ও শুনছি। আর আমাকেও বেজন্মার লাগিয়া মুখ দেখান যায় না। ওরে মিয়া, ভাইবা সময় নষ্ট না কইরা আমার মাইয়ার বিয়ার ব্যবস্থা করো। মায়াডারে ডালা ঘরে দিতে পারলেই শান্তি। রজনীর মা যে পাত্রটা আইছিল, তারা কি কোনো সংবাদ পাঠাইছে? তারা কইতেছে বিয়া করব না। কাহিনী খান কি বুঝলাম না। আমারে বাড়িতে দাঁড়াইতে দেয় নাই, এই মাইয়ার লাগবো। এখন এমন প্রস্তাবের কারণ খানাই বুঝলাম না। গাঁও গ্রামের লোক ধরছে আমার মাইয়ার জন্য। এখন কাল রাইতে খবর দিয়া পাঠাইছে যে এখন তাদের অসুবিধা আছে, বিয়া করতে পারবে না। বিয়া না করুক আলহামদুলিল্লাহ, কিন্তু কারণটা কি, তা কি কিছু কইছে? আজ গিয়া হুনুম দেহি কারণটা কি। রজনী বেশ অবাক হলো তার মা বাবার কথা শুনে। কারই বা এত প্রশংসা করলো, আর কার সাথেই বা বিয়ে ঠিক করলো। রজনী লেখাপড়া শিখতে চায়, সে আত্মনির্ভরশীল হতে চায়, বিয়ে করার ইচ্ছা নেই। এই গ্রামে এসএসসির পরে মেয়েরা আর কেউ তেমন পড়ালেখা করে না, কিন্তু রজনী চায় পড়তে। রজনী আস্তে করে এসে বাবার পাশে দাঁড়ালো। সৈয়দ মনসুর আলী মেয়েকে দেখে বললেন, মা, চিরুনিটা নিয়ে আইসো। মাথাটা এমন পাগলির মতো করে আসো কেন? আমার কি নারকেলের অভাব? আমার রজনীর মাথায় তেল থাকে না। রজনী তেলের শিশি এনে বাবার হাতে দিল। মনসুর আলী তার বউয়ের দিকে তাকিয়ে বলল, তোমারে না কইছি, সব কাজ কাম পরে, আগে আমার মায়ের সাজা গোছা রাখবা। আমি করার আগেই তো তুমি কইরা দাও। তা করুম না? আমার তো একমাত্র মায়া। মনসুর আলী মেয়ের দিকে তাকিয়ে বললেন, আইজ কলেজ যাইবা না? না বাবা, শরীর ভালো লাগছে না। আইজ বাড়ি শুইয়া থাও, যাওনের দরকার নাই। আমি তোমার মাথায় তেল দিয়া দিতাছি, আরাম লাগবো মা। রজনী একটা টুলে বসেছে, মনসুর আলী মাথায় তেল দিয়ে দিচ্ছেন। বাবা মেয়ের কি এক অপূর্ব মুহূর্ত। রজনী ছোটবেলা থেকে মা বাবার পরম আদরের। বেশ মন খারাপ করে রজনী বলল, আব্বা, আমি পড়তে চাই, চাকরি করতে চাই, তোমাদের দায়িত্ব নিতে চাই। পড়বা মা, সমস্যা কি? যত ইচ্ছা পড়বা। তাহলে বিয়ে দিতে চাইছো কেন আব্বা? আমি কি বোঝা হয়ে গেছি আব্বা? এত ভালোবাসার পরেও আমাকে কেন তোমরা ঝামেলা মনে করছো? বিদায় করতে উঠে পড়ে লেগেছো। তোমাদের ভালোবাসা কি তাহলে দেখানো আব্বা? মনসুর আলীর বুকটা খাঁ খাঁ করে উঠল। মেয়ের কথায় যেন হৃদয়টা ছেড়ে যাচ্ছে। তার মেয়ের এমন মলিন মুখ সে সহ্য করতে পারে না। একটা দীর্ঘশ্বাস ছাড়ল মনসুর আলী, মলিন কণ্ঠে বলল, মাইয়া কখনো বোঝা হয় না রে মা। সৃষ্টি শুরু থেকেই এই নিয়ম চলে আইতিছে মা। নির্দিষ্ট একটা বয়সের পর মেয়েরা বোঝা হয়ে যায় আব্বা, এটা বুঝে গিয়েছি আমি। মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই এত কষ্টের আগে বুঝিনি আব্বা। আগে নিজেকে রাজকুমারী ভাবতাম, কিন্তু আমি ভুল জানতাম এই রাজ্য আমার নয়। আয়েশা বেগম রান্নাঘর থেকে মেয়ের কথা শুনে বললেন, মা, তুমি সত্যিই রাজকুমারী। আজ তোমার বাবার কাছে রাজকুমারী, এরপরে এক রাজকুমার আইসা তোমাকে তার রাজ্যের রাজরানী কইরে নিয়ে যাইব। পরের ছেলে আমাকে রাজরানী করবে কেন? অকারণ কেন কেউ এত দাম দেবে আম্মু?
আয়েশা বেগম হাসলেন, হেসে বললেন, তোমার আব্বা দুইটা টেহা হইলেও আমার হাতে আইনা দেয়। কেন দেয় কও? তোমার আব্বা রোজগারে এই সংসারটা চলে, অথচ সব সিদ্ধান্ত আমি লই। তোমার আব্বা আমার থেকে পরামর্শ নিয়ে সব সিদ্ধান্ত নেয়। কেন নেয় কও মা? এই সংসারের সব কিছুর রাজত্ব তো আমিই করি। তোমার আব্বা কোনো রাজ্যের রাজা না হইলেও এই সংসারের রাজাই হে। আমি রানী আর তুমি রাজকুমারী। আমার আব্বার মতো কি সবাই ভালো আম্মু? সব পুরুষই বালা মা। একটা জিনিস মাথায় রাখবা, শুধু পুরুষে মানুষে কারো দাসত্ব করতে পছন্দ করে না। তাদের সাথে জোরে কথা কন যাইব না, হুকুমও করণ যাইব না। তারা হুকুম মানতে চায় না। তাগো লাগে বেশ বাড়াবাড়িও করণ যাইব না। তাগরে ভালোবাসতে হইব। ভালোবাসা কইলে পুরুষ মানুষের জানও দিবার পারে। মায়ের কথায় ভাবনার অতলে বিভোর হলো রজনী। কলেজ টাইমে কলেজ গেটে দাঁড়িয়ে আছে প্রান্তিক। সকাল 10টা ওভার হয়ে গেছে, রজনী কলেজেই প্রবেশ করেনি। খেয়াঘাটে দাঁড়িয়ে আছে শ্রাবণ। রজনী আজ খেয়াও পার হয়নি। শ্রাবণীর থেকে নিউজ নিয়ে সিগারেট ধরালো। একের পর এক সিগারেট টেনেই যাচ্ছে। কেন আসেনি? ওর কি শরীর খারাপ? দুশ্চিন্তায় কেমন অস্থির হয়ে পড়ল প্রান্তিক। পকেট থেকে ফোন বের করে শ্রাবণকে কল দিয়ে বলল, ঘাটে দাঁড়া, আমি আসছি। কোথায় যাবেন ভাই? শ্বশুর বাড়ি। ভাবিদের বাড়ি যাবেন? হ্যাঁ। গিয়ে কি বলবেন? মাইন্ড করবে না? আমি গেলে জামাই আদর করবে শ্বশুর শাশুড়ি। আর ভাবি? ভাবি তো রেগে যাবে। তোর ভাইকে যেমন তেমন চিজ কিভাবে রাগকে প্রেমে পরিণত করতে হয় তা তোর ভাই ভালোই জানে। 10 মিনিট পরে প্রান্তিক শ্রাবণের কাছে পৌঁছালো। শ্রাবণ গিয়ে প্রান্তিকের বাইকের পেছনে বসলো। প্রান্তিক বাইক চালাতে চালাতে আয়নায় নিজের চেহারা দেখছে বারবার। শ্রাবণকে বলল, আচ্ছা এই দেখ তো আমাকে কেমন লাগছে। পুরাই ড্যাশিং ভাই। পাম। ভাই আপনি নিজেও জানেন আপনি কত সুন্দর, তবুও এসব কি জিজ্ঞেস করছেন? শ্রাবণের ভাই নিঃসন্দেহে একজন হিরো, তাও সুপার হিরো। তোর ভাবি পছন্দ করে না কেন? ভাই ভাবি আপনারা দেখেই ক্রাশড, বাট অন্য কোনো কারণে রাগান্বিত। বিষয়টা পরে জানা যাবে। আরও 10 মিনিট পরে প্রান্তিকের বাইক গিয়ে থামলো মনসুর আলীর উঠানে। তখন মনসুর আলী বাড়িতেই ছিলেন। ক্ষেত থেকে তাজা সবজি তুলে এনেছে। আয়েশা বেগম সাথে সবজি মেপে দিচ্ছেন। প্রান্তিককে দেখে মনসুর আলী ভীষণ অবাক হলো, সাথে সাথে উঠে দাঁড়ালো। আয়েশা বেগমের দিকে তাকিয়ে বললেন, আরে দেখো মা, কেডাইছে আইজ না আমার বাজানের কথা কইতেছিলাম। আয়েশা বেগমও ভীষণ অবাক হলেন, সাথে আনন্দিত হয়েই বললেন, কইতেছিলাম তো, গরিবের বাড়িতে হাতির পাড়া। ভাবতেই তো পারতাছি না। প্লিজ আপনারা এভাবে বলবেন না, আমাকে লজ্জা দিচ্ছেন কিন্তু। আয়েশা বেগম মেয়েকে ডেকে বললেন, মা রাজনী, শিগগিরই দুইটা চেয়ার আইনা দাও মা। রজনী দুটো প্লাস্টিকের চেয়ার নিয়ে ঘর থেকে বের হলো। শ্রাবণ এগিয়ে গিয়ে চেয়ার দুটো ধরে বলল, আসসালামু আলাইকুম ভাবি, সুপ্রভাত। কেমন আছেন? ভাইকে দেখুন, আজ পুরাই ড্যাশিং লাগছে। রজনী হিংস্র চোখে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ চেয়ার দুটো এনে রাখলো। মনসুর আলী বললেন, বাজান কিছু মনে কইরো না, তুমি আইছো আমি অনেক খুশি হইছি, কিন্তু কেন আইছো বাজান? না মানে তুমি তো এমনি আসো বলা না। মনে হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করতে এসেছে। কি কাজ বাজান? প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে বলল, আপনার জমির দলিলটা নিয়ে আসুন, জমিটা আপনারই থাকবে, চিন্তা করবেন না। মনসুর আলী খুশি মনে জমির দলিল আনতে গেলেন। যাওয়ার সময় আয়েশা বেগমকে বললেন, যাও দ্রুত সেমাই রান্না করো। আয়েশা বেগম রান্নাঘরে ছুটল। রজনী মনে মনে বলল, কি মিথ্যু, দলিল দেখতে এসেছে? প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে বলল, কলেজ নেই আজ? আছে। যাওনি কেন? প্রান্তিক শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা শ্রাবণ, তোর ভাবি সবসময় রেগে থাকে কেন রে? ভাই বাড়িতে গেলে ঠিক হয়ে যাবে।
রজনীর মুখের ওপর সোজা সূর্যের কিরণ পড়ল। চোখ পিটপিট করে তাকাচ্ছে। প্রান্তিকে এগিয়ে গিয়ে রজনীর মুখের সামনে চওড়া হাতটা ধরে বলল, তুমি না হয় রোজ রৌদ্র হয়ে এসো আমার রাঙিনায়, আমি রোজ গায়ে রৌদ্র মেখে তোমায় অনুভব করব। রজনী আবারও হিংস্র চোখে তাকালো। প্রান্তিক আবারও বলল, শোনো শোনো না, এত নেশা কেন বালিকা তোমার ওই দু চোখ জোরে? এই নেশা আমি কাটিয়ে উঠতে পারবো না, কখনোই না। রজনী বিরক্ত হয়ে রান্নাঘরে গিয়ে তার পায়ের পাশে বসলো। আয়েশা বেগম কড়াইতে 8টা মুরগির ডিম সিদ্ধ করতে দিয়েছেন। রজনী একটা পিঁড়ি টেনে বসে বলল, আম্মু সকালে কি এনার প্রশংসা করলো বাবা? হ মা। এত প্রশংসার কারণ কি? মা এই পোলা বহুত বালা, তুমি জানো না তাই? আমাগো গ্রামেরই পোলা। আমাদের গ্রামের? কই, আগে তো দেখিনি। গ্রামে তো আহে না, তাই কেউ চিনে না। অনেক ভালা একখান পোলা। কিন্তু দেখে তো চরিত্রহীন লাগছে। সি মা, এসব কইও না, শূন্য ফেলাইব। এমন বালা পোলা ডারে এসব কইও না। রজনী বেশ অবাক হলো তার মা বাবার এহেন সরলতা দেখে। মানুষের ওপর দেখে ভেতর না চেনা মা বাবাকে দেখে মনে মনে ভীষণ আফসোস করলো। এই চরিত্রহীন লোকটা যে তার মেয়ের ক্ষতি করতেই তাদের সাথে ভালো ভালো কথা বলেছে, তারা সেটা বুঝতেই পারছে না। মনসুর আলী দলিল বের করে নিয়ে এলো। প্রান্তিক পায়ের ওপর পা তুলে দলিল দেখছে। রজনী খেয়াল করছে প্রান্তিক সে তখন থেকে তার দিকে তাকিয়ে আছে। দলিল দেখা যেন একটা বাহানা মাত্র। আসলেই তো বাহানা, হুদাই দলিল দেখার নাটক করছে। রজনী বেশ বিরক্ত হয়েই রুমে চলে গেল। আধা ঘন্টা পর আয়েশা বেগম ডিম সিদ্ধ, সেমই, মুড়ি মাখা, ঘরে তৈরি মোয়া দিলেন নাস্তার জন্য। বাজান, এই গুলান অহন খাও, দুপুরে একবারে ভাত খাইয়া তো যাইবা। না না চাচা, আমাদের অনেক কাজ। হঠাৎ মনে হলো আপনার দলিলটা দেখতে হবে, তো তাই চলে এলাম। বাজান, জমিন খান কি পাইবো? এটা আজ থেকে আপনার, কেউ সালিশে ডাকবে না আপনাকে নিয়ে। এই জমিতে গেলেও কেউ ঝামেলা করবে না। হাসা কথা বাজান। জি চাচা। প্রান্তিকের এখন উঠতে হবে, কিন্তু যাওয়ার আগে রজনীর মুখটা তাকে দেখতেই হবে। আয়েশা বেগমের দিকে তাকিয়ে বলল, চাচি হাত মুছবো। আয়েশা বেগম রজনীকে ডেকে বললেন, রজনী মা, একটা গামছা নিয়ে আইসো। রজনী গামছা নিয়ে আসতেই প্রান্তিক রজনীর সামনে পা এগিয়ে দিল। সাথে সাথে বেঁধে পড়ে গেল প্রান্তিকের বুকের ওপর। প্রান্তিক রজনীর কোমর শক্তভাবে হাত দিয়ে চেপে ধরে ফিসফিস করে বলল, এই তো মেঘ না চাইতেই জল, আমি তো এটাই চাইছিলাম। এটা এক প্রকার স্বপ্নের মতো আমার কাছে। আমি চাইছি না যে তুমি আর ওঠো, আজীবন আমার বুকেই থাকো। রজনী চোখ রাঙিয়ে দ্রুত উঠে দাঁড়ালো। মনসুর আলী বললেন, মা, পইড়া গেলেন কেমনে? গায়ে বল নেই, এই সিদ্ধ ডিমগুলো খাইয়ে দিন চাচা আপনার মেয়েকে। রজনী আবারও রাগি চোখে তাকালো। প্রান্তিক আর শ্রাবণ বাইক নিয়ে বেরিয়ে গেল। মনসুর আলী আজ ভীষণ খুশি, সাথে আয়েশা বেগমও। রজনী ঘরে গিয়ে জানালা ধরে দাঁড়িয়ে আছে প্রান্তিকের শার্টটা ফিরিয়ে দেওয়ার জন্য। কারণ রজনী জানে প্রান্তিক এদিক দিয়েই যাবে আর জানালার দিকে তাকাবেই। সত্যি তাই হলো। যাওয়ার সময় জানালায় রজনীকে দেখে প্রান্তিক বাইক থামালো। বাইক থামিয়ে বলল, কি ব্যাপার রজনীগন্ধা, আমি চলে যাচ্ছি বলে খারাপ লাগছে? ডু ইউ মিস মি? রজনী আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে কিনা। কাউকে না দেখে পেয়ে প্রান্তিকের কথার উত্তর দিল, জি না, আপনার শার্টটা ফিরিয়ে দেবো বলে দাঁড়িয়ে আছি। বুঝি বুঝি, শার্ট তো ফিরিয়ে দেওয়ার বাহানা মাত্র। আপনার যা ইচ্ছা বুঝুন, ধরুন আপনার শার্ট। দূর থেকে দিতে পারবে? তোমার গায়ে তো বল নেই। আমার গায়ে বল নেই আপনাকে বলেছি? তাহলে পড়ে গেলে কেন? ইচ্ছে করেই? মানে তোমার আমার বুকে পড়তে ইচ্ছা করছিল? রজনী শার্টটা ছুঁড়ে দিয়ে জানালা বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে জানালা খুলে দেখল প্রান্তিক নেই। তবে গাছে খোদাই করে লিখে রেখে গিয়েছে, তোমাকে এত সুন্দর হওয়ার অধিকার কে দিয়েছে রজনীগন্ধা? আই সোয়ার আমি কখনো হয়তো হার্ট ফেল করব তোমাকে দেখতে দেখতে। 3 দিন কেটে গিয়েছে। প্রিয়তা কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে।
প্রান্তিক বিজি থাকে বলে শ্রাবণী তাকে কলেজে পৌঁছে দেয়। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। শ্রাবণ বাইক দিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তা গিয়ে বাইকের পেছনে উঠল। শ্রাবণ বাইক চালাচ্ছে আর আয়নায় প্রিয়তাকে দেখছে। প্রিয়তা শ্রাবণের পিঠে ছোট্ট একটা কিল দিয়ে বলল, রাস্তা দেখে গাড়ি চালাও শ্রাবণ। দেখার মতো জিনিস পিছনে থাকলে রাস্তা দেখবো কিভাবে? বিলাই একটা, যত প্রেম ওনার আড়ালে এলেই ভাইয়ার সামনে মিনমিন করে। সম্বন্ধীকে সম্মান করি। ভয় পাও না তাই বলছো? না, পাই না। আচ্ছা তাই? ভয় পাই না তার প্রুফ দিব? দাও। শ্রাবণ বাইক থামালো। তাতে জোরালো একটা ধাক্কা লাগলো। প্রিয়তার মুখ শ্রাবণের পিঠে ঠেকলো। শ্রাবণ দুষ্টুমি করে বলে উঠল, চুমু দিয়ে দিলে তুমি? প্রিয়তা এবার সত্যি চুমু দিয়ে বলল, হ্যাঁ দিলাম। শ্রাবণ গাল এগিয়ে দিয়ে বলল, উফ, এবার দাও, তাও ঠোঁটে দাও প্লিজ, জান দাও। প্রিয়তা শ্রাবণের গালে একটা থাপ্পড় মেরে বলল, এই যে দিলাম। মায়ের দেওয়ার পরে কিন্তু আদর দেওয়া উচিত। আদর নেওয়ার এত শখ, তাহলে বিয়ে করছো না কেন? আর একটু বড় হও, এখনো বাচ্চা তুমি। বউ বউ ফিলিংস আসুক তোমাকে দেখে, তখন বিয়ে করব। আমাকে দেখে এখন তোমার কেমন ফিলিংস আছে শ্রাবণ? প্রেমিকা প্রেমিকা। লুচ্চা কোথাকার। প্রেম করে আদর নিতে চাও, বিয়ে করতে চাও না। বিয়ে তো করেই ফেলেছি কবে। তোমার মতো ভীতু টাইপ ছেলের ওই মনে মনেই বিয়ে করতে হবে। বলেই প্রিয়তা একটা গাছের নিচে বসলো। এদিকে সাধারণত কেউ আসে না। শ্রাবণ এদিক দিয়েই রোজ প্রিয়তাকে কলেজে এগিয়ে দিয়ে আসে। যাওয়ার সময় এই ফাঁকা জায়গাটায় বসে কিছুক্ষণ। একটা বড় কৃষ্ণচূড়া গাছের সাথে হেলান দিয়ে বসে একান্তে কিছু সময় কাটায়। শ্রাবণ বাইকটা রেখে প্রিয়তাকে বলল, একটু উঠে দাঁড়াবে যান। প্রিয়তা উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, কি হলো? শ্রাবণ হাঁটু গেড়ে বসে প্রিয়তার সামনে একটা গোলাপ ফুল ধরে বলল, তোমার ভাইয়ের গাছের ফুল চুরি করা যা তা ব্যাপার নয়। তোমার ভাইয়ের বোনকে তোমার ভাইয়ের বাগানের ফুল দিয়ে প্রপোজ করেছি। আমি চাইলে অন্য জায়গা থেকে ফুল আনতে পারতাম, কিন্তু আনিনি, কারণ আমি দুঃসাহসী ছেলে। তাই সাহসী প্রেমিকের মতো কাজ করেছি। আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। প্রিয়তা ফুলটা হাত বাড়িয়ে নিল। তখন শ্রাবণ প্রিয়তার হাতের তালুতে চুমু দিয়ে বলল, এই হাত দুটো এত সুন্দর কেন জান? এই সুন্দর কোমল হাত দুটোর মালিকানা শুধু আমার। প্রিয়তা ফুলটা নিয়ে বলল, আচ্ছা আমি কি বলবো বলো তো? খুশি হয়েছে আমি প্রচুর, কিন্তু হাসিও পাচ্ছে। ট্রাস্ট মি, জীবনে কেউ এভাবে প্রপোজ করে কখনো? তুমি যে ডায়লগগুলো বলে প্রপোজ করলে। আমি আনকমন পারসন জান, বুঝতে হবে। প্রিয়তা খিলখিল করে হাসছে, হেসেই যাচ্ছে। সত্যি কি অদ্ভুতভাবে শ্রাবণ প্রপোজ করলো। শ্রাবণ মুগ্ধ হয়ে প্রিয়তার হাসি দেখছে। প্রিয়তার এই হাসির জন্য শ্রাবণ জানও দিতে পারে। প্রেমিকার হাসি পৃথিবীর সব কিছু থেকে বেশি সুন্দর। প্রেমিকার হাসি পুরুষের মানসিক শান্তির কারণ। প্রেমিকার হাসি প্রেমিকের মন ভালো হওয়ার কারণ। শ্রাবণ আর প্রিয়তা কিছুক্ষণ গল্প করে উঠল। কলেজ গেটে প্রিয়তাকে নামিয়ে দেওয়ার সময় বলল, আচ্ছা শোনো, রজনী নামে কাউকে চেনো? প্রিয়তা চোখ কপালে তুলে বলল, চিনি। কেন? মেয়েটাকে পছন্দ হয় তোমার? কি ব্যাপার বলো তো? ব্যাপার আছে। এই তুমি ইদানিং প্রায়শ কলেজের আশেপাশ দিয়ে ঘুরঘুর করো, কাহিনী কি? কাহিনী ইজ, আমার বউ এই কলেজে পড়ে। সত্যি কথা বলো, রজনীকে ভালো লেগেছে তোমার? আমার আমার সতীন বানাতে চাইছো? কেন, বানালে তোমার আপত্তি নেই? শ্রাবণের বাচ্চা, তোরে আমি খাইয়া ফলাবো দেখিস। আমার ভাইকে দিয়ে তোর 13টা বাজাবো। এজন্য মাফিয়াদের বোনকে ভালোবাসতে নেই। জীবনটা হাতের উপর থাকে। নিজের আত্মার মাগফেরাত কামনা করছি জান। কলেজ ক্যাম্পাসে বসে আছে রজনী, গভীর ধ্যানে মগ্ন। তীক্ষ্ণ দৃষ্টি ক্যাম্পাসের দুর্বাঘাসের দিকে নিবদ্ধ। প্রান্তিককে সে বুঝে উঠতে পারছে না। প্রান্তিক যে খারাপ এটা পরিষ্কার,
কিন্তু এত ভালো মানুষ সাজার ভান ধরছে কেন? রজনী নিজ মনে ভাবছে, প্রান্তিকের উদ্দেশ্য আমাকে বিছানায় নেয়া। সে চাইলেই তো নিতে পারে। যেদিন দেখা হয়েছিল সেদিনই নিতে পারতো। তাকে আটকানোর ক্ষমতা তো কারো নেই। তাহলে কেন সে সেটা করছে না? যেখানে যাচ্ছি সে কেন সেখানেই যাচ্ছে? তার চোখের দৃষ্টিতে তো লালসা নেই। একবারও লালসা দেখিনি আমি। দেখেছি একজন পবিত্র প্রেমিককে, একজন পাগলাটে প্রেমিককে। ঠোঁটের হাসিতে যেন একরাশ মুগ্ধতা। নিজের অজান্তে প্রান্তিককে নিয়ে ভাবছিল। কিছু ভেবে ফেলল রজনী। সাথে সাথে নিজের মাথা ঝাঁকি দিল। নিজের প্রতি রাগ হলো। ছি, এসব কি ভাবছি আমি? এসব জঘন্য মানুষ তো এমন নিখুঁত অভিনয় করবে। এরা হলো অভিনেতা, অভিনয়ে দক্ষ। এদের ভালো ভাবার কারণই নেই। এদের অভিনয়ে ভোলা যাবে না। ঠিক তখনই রজনীর পাশে এসে বসলো প্রিয়তা। প্রিয়তার আগে গটমট করছে, কিন্তু খেয়াল করলো রজনী তার দিকে তাকাচ্ছে না, গভীর ধ্যানে মগ্ন। রজনীর সামনে হাতে তুড়ি বাজালো প্রিয়তা। রজনী স্বাভাবিক হলো, প্রিয়তাকে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।